স্ক্রিন দেখা আছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আওয়াজ ক্লিয়ার? হ্যাঁ দাদা ঠিক আছে, এখানে এসটিপি কোনো অঙ্ক রাখতাম না, ঠিক আছে 25টা অঙ্ক ম্যাথ সব ছিল, ঠিক আছে? আগের দিনের ম্যাথ যারা করছো না তারা ভুল করছো, যারা প্র্যাকটিস করছো না এত কিছু দিচ্ছি, আমি বলেছি বারে বারে যখন করবে না তখন জেল পড়ে যাবে। এরপরে কিন্তু ক্লাস শেষে হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিস সেট তো পাবে 12টার দিকে বলেছি, আর এমনি যা পড়া দেবো রাত্রে ধরবো, কিন্তু এইটুকু টাইমের মধ্যে তোমাকে পড়তে হবে। দেখো কী বলছে, 12টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় কমে যায় 1। নতুন ছেলেটির বয়স কত? দেখো একটা কথা বলি, এখানে আমরা দুই রকম প্রসেসে করতে হয়, কিন্তু আমরা ডেভিয়েশন মেথডে করব। এই 12টি ছেলের গড় বয়স ছিল কত? 20 বছর। আবার বলছে আরেকটি ছেলে যোগদান করলে গড় বয়স কমে যায় 1। তাহলে 1 যদি গড় বয়স কমে যায় তাহলে কত হচ্ছে? গড় কত কমলো? 13 জনের 13 কমে গেল। তার মানে কি 13 জন তো এখন, আগে ছিল 12 জন, এখন যে একজন যুক্ত হলো কয়জন হলো? 13 জন হলো। আচ্ছা, গড় 1 কমা মানে প্রত্যেকের কত করে কমে গেল? তাহলে মোট 13 কমে গেল। তাহলে আগে যা গড় ছিল তার থেকে 13 কমে গেছে, তাহলে 20 থেকে 13 বাদ দিলে নতুন ছেলেটার বয়সটা পাবো, ঠিক আছে? তাই নিশ্চয়ই নতুন ছেলেটার বয়স 7 বছর, তার জন্য গড়টা কমে গেছে। তাহলে এটা কি সোজা প্রসেস। এবার জটিল প্রসেস করতে গেলে বা টাইম সাপেক্ষ, সেটা হবে কি 12 গুণ 20, 12 জনের আগে মোট বয়স ছিল কত? 240 বছর। আর যখন 13 জন হলো, আগেরটা করলাম মুখে মুখে, তাহলে 13 জন হলো তখন 1 গড় কমে গেল, মানে 13 গুণ 19, তাহলে কত হবে? 247। তাহলে এর যে ডিফারেন্সটা সেটাই অ্যান্সার, 7 বছর। এটা তো সোজা আছে যে কি এখানে ডিজিট কম আছে, তাই তাই তো? এখানে যখন বড় থাকবে, বড় সংখ্যা থাকবে, তখন কিন্তু টাইম লেগে যাবে। কিন্তু আগের যে প্রসেসটা ডেভিয়েশন প্রসেস, মুখোমুখি করার অঙ্ক। নেক্সট দেখো, তারপরে রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো, তাহলে টোটাল কস্ট প্রাইস কত বললো? 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে, ঠিক আছে? 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো, তাহলে 35 গুণ 60 করতে হবে, তাহলে মোট পেয়ে যাবে একটা করে করুন তাড়াতাড়ি হবে, মানে বড় একটা করে করলেও করা যাবে, আমি সেটা করছি। সবই হবে, চাপ নিও না, বলছি তো করবো। তাহলে 35 গুণ 60 যেটা করা হয় সেটা কত কত আসছে? 2100। তাহলে এটা করলে 2100 আসছে, তার সঙ্গে প্যাকিং খরচ হয়েছে 90 টাকা, তাহলে মোট কস্ট প্রাইস কত হলো? 2190 টাকা। আর প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করবে? এবার তুমি 20% লাভ করে মানে কি 2190 এর 20% লাভ, মানে 120/100 বা 6/5 করে দেবা। এবার যেহেতু প্রতিটি দ্রব্য বলেছে, তাহলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করবো, তাই না? তা 60 দিয়ে ভাগ এখানেই করে দিতে পারি। 60 দিয়ে 120, এটাতে ভাগ করলে 4 5 20, হাতে রইল 1, 19, 3 5 15, হাতে রইল 8, 4 মানে 8, 5 আর 40, তাহলে অ্যান্সার আসলো কত? 43.8 হবে দাদা। কোথাটা মিস্টেক করেছি মনে হচ্ছে নাকি? সরি। আচ্ছা, এখানে 100 জায়গায় 5 লিখেছিলাম, তাই না? ওই জন্য বলছি হয় না কেন। 120% মানে দেও 120/100, আর 60টি দ্রব্য যেহেতু প্রত্যেকটি, তাই 60টি দিয়ে প্রথমেই ভাগ করে দিচ্ছি। 60 দিয়ে 120, 0 0 আউট করে দাও, তাহলে এটা সোজা হয়ে গেল। তো আরও তা 219-এর ডবল কত হয়? 43.8, তাই তো নাকি? 43.8, 1 টাকা দশমিক, তাই 1 টাকা দশমিক পাঠিয়ে দিয়েছে, 0 মানে 10 দিয়ে ভাগ করছি, মানে 1 টাকা দশমিক, 43.8 অপশান এটা। এবার দেখো আমরা কীভাবে আরও ইজি করতে হবে। দেখো 60টি দ্রব্যের দাম 35 টাকা করে, ভেরি গুড। যেহেতু প্রত্যেকটা দ্রব্যের দাম চেয়েছে, তাহলে আমি প্রত্যেকটা দ্রব্যই প্রথমেই করে নিই। তাহলে 90 টাকা করে খরচ পড়লো, তাহলে প্রত্যেকটা 60টি দ্রব্য যদি 90 টাকা করে খরচ পড়েছে টোটাল, তাহলে 60টি দ্রব্যের জন্য কত টাকা খরচ পড়ছে? কাটাকাটি করলে কত আছে? 1.5 টাকা মনে হয়। দেখো 1.5 টাকা,
তাহলে টোটাল প্রত্যেকটা দ্রব্য খরচ হয়েছে 35 টাকা প্লাস 1.5 টাকা। টোটাল কত হলো? 36.5 টাকা, তাই তো? আর এর বলেছে 20%, 20% মানে ফ্র্যাকশন করলে 6/5। এবার 5 দিয়ে কাটলে কত হবে? 5×7=35, রইল বাকি 1, 15, 3 × 5 = 15, একটার আগে দশমিক। আরে বাবা কে এটা, একটার আগে দশমিক। তাহলে এটা গুণ করলে পেয়ে যাবে কি দেখো, এখানে 3 × 6 = 18, 8 হাতে রইল 1, 6 × 7 = 42, 43। তাহলে এটা আরও ইজি অপশান। এটা আগেরটা বেশি ক্যালকুলেশন, এটা কম ক্যালকুলেশন। এটা তো তোমরা মুখে মুখে করে দেবে। এই যেটা আমি করেছি এটা তো মুখে মুখে করা যায়। 90কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? এ তো বোঝাই যাচ্ছে 60 আর 60-এর অর্ধেক 30 যোগ করলেই তো, তার মানে কি 1.5 গুণ, তাই তো? তোমার 1.5 টাকা করে খরচ পড়ছে, তাহলে 35 টাকার 1.5 টাকা, জাস্ট তুমি এইটুকু ক্যালকুলেশন করবে পরীক্ষার সময়। নেক্সট, একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ট্রেনটির গতিবেগ। গতিবেগের ফরম্যাট আমরা কি জানি, যে ডিস্টেন্স বাই টাইম। তো এখানে কি বলেছে, সেটা বলেছে 200 মিটার হচ্ছে ডিস্টেন্স দীর্ঘ, আর বলছে দেখো এখানে পোস্টের কোনো দৈর্ঘ্য হয় না, তার জন্য কিন্তু ট্রেনটার দৈর্ঘ্যটাই দৈর্ঘ্য, আর টাইম লাগিয়েছে 12। তাহলে এটাই হচ্ছে স্পিড বেরোবে। এটা কি স্পিড? এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সার হচ্ছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি করি আমরা? 18/5। কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 গুণ করি, কিন্তু এটা হচ্ছে তার উল্টো। তার মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে আমরা উল্টো করব। তাহলে দেখো 5 মানে 4 × 5 = 20 আসলো বাবু, এটা 40 হলো। আচ্ছা, তারপরে দেখো 3 × 6 = 18, 6 × 2 = 12, 2 দিয়ে কাটলে 20 দিয়ে 40। অ্যান্সার আসলো 3 × 20 = 60 কিলোমিটার পার আওয়ার, যেটা অপশন নাম্বার এতে আছে। 4 দাগ দেখো, বুঝতে না পারে জিজ্ঞাসা করে নেবে। দুধ ও জল, তাহলে মিল্ক অ্যান্ড হোয়াইটের কি বলছে, মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত রয়েছে। দুধ ও জলের অনুপাত কি বলছে? 7:3। আচ্ছা, ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে, কি মেশাচ্ছ? দুধ মেশাচ্ছ। তুমি দেখবে যে কোনটা মেশাচ্ছ, তাহলে মেশাচ্ছি কি? দুধ। তাহলে জল আগেও যা ছিল এখনও তাই আছে, ঠিক তো? জল আগে 3 ছিল, তাহলে এখন আবার 3ই থাকবে। তাহলে গুণ করবো, 1-এর সঙ্গে 3 গুণ করলে আগে সে 3ই আসবে। তাহলে এটা নিয়ে কোনো গল্প নেই। কিন্তু এখানে দেখো 3 গুণ করেছি মানে এটাকেও গুণ করতে হবে একই অনুপাতে যেহেতু। তাহলে এটা কত হয়ে যাবে? 3 × 3 = 9 হয়ে যাবে। আগে ছিল 7, এখন হচ্ছে 9। আমাদের আনুপাতিক হারে দেখতে পাচ্ছি মেশাচ্ছে কত? 2। কিন্তু অঙ্কে দেখো 2 লিটার বলছে না, অঙ্কে বলছে 6 লিটার। ভেরি গুড। তাহলে 1 মানে কত? মানে 3 গুণ বেশি, তাই তো? তাহলে আনুপাতিক হার আমাদের যা বেরিয়েছে তার থেকে 3 গুণ। বলছে পাত্রে জলের পরিমাণ কত লিটার? তাহলে জলের পরিমাণ তো 3 লিটার। 3 না, 3 মানে কত? 3 গুণ 3 গুণ 1 মানে যদি 3 হয়, 3 মানে 9 হবে। ব্যাস, এইটুকু, আর কিচ্ছু না। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, 5 দাগে কি বলছে? 35 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বড় ক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে? আচ্ছা, চারিপাশে ঘোরা মানে পরিসীমা, তাই তো? আচ্ছা, কত সময় লাগবে যার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার? দেখো এখানে মিটার পার সেকেন্ডে আছে, এখানে কিলোমিটার দেওয়া আছে, এখানেও মিটার দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি হবে আমাদের? মিটার পার সেকেন্ডে করে নেওয়া। তাহলে 9 কিলোমিটার পারকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে গেলে কত দিয়ে ভাগ করবো? 5/8। তার মানে হয়ে গেল কত? 2.5, 5/2 বা 2.5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ব্যাস। এবার বলছে 35 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বড় ক্ষেত্র। তাহলে এবার চারিদিক দিয়ে ঘুরছে মানে পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র কি? 4 × বাহু। তাহলে টোটাল কত হবে? 4 × 35 কত হয়? 140। তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে 140। যেহেতু টাইম চেয়েছে, তাহলে গতিবেগ দিয়ে ভাগ করবো। গতিবেগ কত বাপুর? 2.5 মিটার পার সেকেন্ড। বা তুমি 5/2 করে দাও ডাইরেক্ট, কোনো ব্যাপার নাই যে 5/2। তো এই 2টা নিচেই না হয় কী হয়ে যায়? উল্টে যায়, উপরে যায়, হয়ে যাবে। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 28 হবে। তাহলে 28 × 2 = 56 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে আশা করি কারো অসুবিধা নেই, থাকলে জিজ্ঞাসা করি। নেক্সট, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো।
আচ্ছা, এই অঙ্কটা একটা জিনিস তুমি ক্লিয়ার বুঝতে পারছো, এখানে প্রস্থটা ইজিলি বের করা যাচ্ছে না। দেখো 150 মিটার বৃদ্ধি পেয়েছে, ভালো করে বুঝো, 150 মিটার বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই 150 মিটার যে বৃদ্ধি পেয়েছে, প্রস্থ কিন্তু স্থির, কিন্তু দৈর্ঘ্য কী হয়েছে, বেড়েছে। দৈর্ঘ্য কতটুকু বেড়েছে? 15 মিটার। কিন্তু প্রস্থ কিন্তু আগেও যা ছিল এখনও তাই। তার মানে 15-র সঙ্গে কত গুণ করলে 150 আসবে? 10 গুণ করবে। তাহলে আমরা বলতে পারি প্রস্থ কত আছে আমার? 10 বেরিয়ে গেছে। তাহলে প্রস্থ যদি 10 হয় তাহলে ইজিলি আমরা দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে 900কে আমরা ভাগ করব প্রস্থ দিয়ে, অ্যান্সার 90 মিটার। কতটা সোজা অঙ্ক, কত সোজা, টাইম নষ্ট করব না, ব্যাস। কারণ আমার এখান থেকে প্রস্থ ফিক্স আছে, তাই না? নেক্সট, একটি বাক্সে টাকা মানে 1 টাকা আধুলি মানে 50 পয়সা সিকি মানে 25 পয়সার রয়েছে এত। আচ্ছা, এটা 917 অ্যান্সার, তোমাদের এটা আগে করিয়েছে কিছুদিন আগেই। তো এই যে রেশিওটা দেওয়া আছে কি 1 2 3 4, তো এবার দেখো 1 টাকা মানে সেটা 1 টাকা হবে, 2টো 50 পয়সা মিলে 1 টাকা হবে, 4টে 25 পয়সা মিলে 1 টাকা, টাকায় পরিণত করলাম। টোটাল বলছে 3 টাকা। টোটাল যদি 3 টাকা হয়, এখানে বলছে এটা 393, তাহলে কত গুণ? 3 অক্ষে 3, 3 3কে 9, 3 131 গুণ। তাহলে দেখো এখানে বলছে মোট মুদ্রার সংখ্যা আছে, কটাগুলো মুদ্রা? আচ্ছা, 1 টাকার ভিতরে একটা মুদ্রা হয়, আর 1 টাকার মধ্যে 2 টাকার মুদ্রা, এই 1 টাকার মধ্যে 2টো 50 পয়সা হয়, আর 1 টাকার মধ্যে 4টে 25 পয়সা। এটা হচ্ছে মুদ্রা। তাহলে প্রত্যেকটা মুদ্রা কিন্তু সেম অনুপাত আছে, কত করে? 131। তাহলে গুণ 131 করে দেবো, তাহলে টোটাল মুদ্রা পেয়ে যাব। তাহলে 131 ইন্টু এখানে 7 করলে কত আসবে? অপশন নাম্বার এটা আসবে। ক্লিয়ার? নেক্সট, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে 10 বছর আগে বলছে এটা। আচ্ছা, তাহলে 10 বছর আগে যদি হয়, তাহলে এখন যদি 86 বছর হয়, 10 বছর আগে মানে প্রত্যেকের 10 করে কমে গেল, তাহলে কত হবে সেটা? 10 করে কমে গেল, টোটাল 20 কমে গেল, তাহলে হবে 66 বছর। ভেরি গুড। এবার 10 বছর আগে বলছে পুত্রের দ্বিগুণ, তাহলে পুত্র যদি 1 হয়, পিতা হবে 2, তাহলে অনুপাতের টোটাল কত আসছে আমাদের? 3। যেটা আমাদের অনুপাতের টোটাল 3, সেটা কত ছিল আগে? 66। কত গুণ বেশি? 3 2 6, 3 2 22 গুণ। অ্যান্সার কোনটা? বর্তমানে পিতার বয়স। তাহলে পিতার বয়স 10 বছর আগে কত ছিল? 22 2, দেখো 3 এর 22 গুণ মানে এটারও 22 গুণ, 22 2 44 ছিল, আর এখন বর্তমানে আসতে গেলে আবার 10 যোগ করতে হবে, কারণ এই 44টা ছিল তো 10 বছর আগে। তাহলে অ্যান্সার কত হলো? 54। অপশন ডিতে আছে অ্যান্সার, 54 বছর অ্যান্সার হবে, অপশন নাম্বার ডিতে আছে। এবার 9 দাগটা আমরা দেখব। 9 দাগটা কি বলছে? এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রয় করে, মানে গড়ে 7 দিনে কত করে বিক্রি করছে? 1500টি বিক্রি করে। ভেরি গুড। শেষ 6 দিনে গড়ে 1560টি জিনিস বিক্রি করে, প্রথম দিনে কত জিনিস বিক্রয় করেছিল? পারবে তো নাকি? আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছি, দেখো এখান থেকে কতটা বেশি বিক্রি হচ্ছে, এখানে 6টা বেশি বিক্রি হচ্ছে। 6টা যদি বেশি বিক্রি হয়, তাহলে 6 দিনে গড়ে এতটি জিনিস বিক্রি হচ্ছে। তাহলে 6 দিনে 6টা গড়ে বিক্রি হলে কত এক্সট্রা বিক্রি হচ্ছে? মোট 36টা। তাহলে 7 দিনের যে গড় ছিল 1500 থেকে প্রথমটা নিশ্চয়ই 36টা কম আছে, তাই তো? প্রথমটা নিশ্চয়ই প্রথম দিনটা যখন বাদ দেওয়া হয়েছে, তাই না? শেষ 6 দিন যখন, মানে কি প্রথম দিনটা বাদ, তাহলে প্রথম দিনটা বাদ দিয়েছে তখনই দেখা যাচ্ছে 36টা জিনিস তুমি বেশি হচ্ছে। তার মানে প্রথম দিনে যেটা ছিল, প্রথম দিনে নিশ্চয়ই 36টা কম ছিল, ব্যাস এইটুকুই কনসেপ্ট। তাহলে কত আসবে? 1464টা হবে। বলো এবার তুমি এবার গুণ করবে না এটা করবে? বুঝতে পেরেছো? বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নেবে, কিন্তু শিখে যাও। এই যে তোমাদের এই হচ্ছে দোষ, যখনই বললে বুঝতে পারো তখন বলবে। আচ্ছা, কোথায় বুঝতে পারোনি বলো? কোথায় বুঝতে পারোনি? কোথায়, মানে কি জিনিসটা বুঝতে পারোনি? প্রথম 7টার গড় হচ্ছে 1500, ভালো করে বোঝো। এবার একটা বাদ, মানে প্রথমটা বাদ গেল, মানে শেষের 6টা হচ্ছে 1506। তাহলে একটা জিনিস ভাবো, এইখানে গড়ে কত বেড়েছে? 6। 6টা আছে, এই 6টায় মোট কত হবে? 36 বাড়লো। আচ্ছা, এই 36টা কেন বাড়লো বলো তো? কারণ প্রথমটা নেই, তাই প্রথমটা
নেই তাই। তার মানে তো এটুকু তো ক্লিয়ার হয়ে গেল, আগে 1500 গড় ছিল, কিন্তু যেই প্রথমটা বাদ দিয়েছি মোট 36 বেড়েছে। তার মানে নিশ্চয়ই ওই 36 কম ছিল প্রথম দিনে বিক্রি পরিমাণটা। তাই অ্যান্সার কত? 1464, এইটুকু। এবার তোমরা গুণ করে করতে হলে টাইমটা নষ্ট, আর কিছু না। 1500 × 7 করবে, যেটা আসবে, আর এখানে 1500 6 × 6 = যেটা আসবে দিয়ে ডিফারেন্স করবে, পার্থক্য করলে যেটা অ্যান্সার সেটাই আসবে 1464। টাইম নষ্ট ছাড়া আর কিছুই না। কারণ তুমি এটুকু তো দেখো, এখানে ডিফারেন্স 6 আছে, মানে 6 6 36, এখান থেকে 36 বাদ দিলে একেবারে মুখোমুখি 1464। বলে না মুখোমুখি কী করে করে, তুমি অঙ্ক করে পাশের জন অবাক হয়ে যায়, কী হলো এটা। নেক্সট, একটি কাচের দণ্ড 2:3 অনুপাতে বিভক্ত হয়ে গেছে। ভেরি গুড। তাহলে একটা হচ্ছে 2 অনুপাতে, একটা হচ্ছে মেন অনুপাত 3 হয়ে গেল। ভেরি গুড। আচ্ছা, এইবার বলছে দেখো, পরে পুনরায় দুটি ছোটোটি মানে ছোটো মানে এইটা মানে দুইটা ভেঙে কি হচ্ছে, পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে। এইবার একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এদের টোটাল কত? 9। আচ্ছা, এই খণ্ডটাই তো ভেঙে এই 9 হয়েছে, তাই না? বুঝো তো, এটা এই 2 থেকেই তো এটা এসছে। তাহলে এইটা যদি 9 হয় আর এইটা 2, এরকম তো হতে পারে না, সমান হতে হবে। নাহলে কি করে হবে? ওই খণ্ডটাই তো ভাঙছে, মোট তো ওই খণ্ডটায়। তাহলে সমান করতে গেলে কি করতে পারি আমরা? একটা বুদ্ধি আমরা খাটাতে পারি, এখানে আমরা 2 গুণ করে দেবো। তাই 2 গুণ করলে এটা 18 হবে, আর এখানে 9 গুণ করে দেবো, তাহলে 18। তাহলে মোট 18 করতে পারলাম, তাহলে 18 হয়ে গেল। একে যখন 9 গুণ করলাম, একেও আমার 9 গুণ করলে 27 হয়ে গেল। এবার দেখো কতটা ইজি হয়ে গেল। তার মানে এটা 8 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত? 2 গুণ করে 10। ব্যাস। তাহলে বলছেন 3টি খণ্ডের অনুপাত। তাহলে প্রথম খণ্ড হচ্ছে 8, দ্বিতীয় খণ্ড হয়ে গেল 10, আর মেন খণ্ডটা 27। তাহলে 8, 10, 27, অপশন নম্বর বি। ক্লিয়ার? সিম্পলি একদম, কোনো জটিলতা যাবে না। শুধু এটুকু বুঝবি যে এই যে খণ্ডটা ভেঙেছে, এই খণ্ডটা ভেঙেই তো এটা হয়েছে, মোট হয়েছে, মানে এটা ভেঙেই তো এটা এই দুটো হয়েছে। তার মানে মোটটা তো এইটা, তাহলে মোটটা সমান হবে। এখানে সমান নেই, যা সমান করে দাও, অ্যান্সার ক্লিয়ার। নেক্সট, প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 10টায় বিক্রি করে 30% লাভ। আগে ক্রয় মূল্য বের করে নেবা। 10টায় বিক্রি করে যদি তোমার 30% লাভ হয়, তাহলে 1 টাকায় বিক্রি, মানে 100%-এ বিক্রি করলে কত হবে? তাহলে 100 বাই কত আসছে? 100/13। এই 13টাকে হাঁটানোর জন্য কি করতে পারি? 12 টাকায় দুধ, 13টাকে হাঁটাবো, নিচের 13 টাকা, তাহলে হাঁটাতে গেলে কি করতে হয়? প্রত্যেকের সঙ্গে 13 গুণ করতে হয়। তাহলে এই 13 তেমনি কেটে যাবে, তাহলে প্রত্যেকের সঙ্গে 13 গুণ করে দাও। আর জলের দাম কত? জলের দাম 0, তাহলে ওর সঙ্গে গুণ করার দরকার নেই। এই 13 গুণ 12 গুণ করতে হবে, যেহেতু 13টাকে আমরা হাঁটাবো। এর নিচেই ছিল 13, এই 13টাকে হাঁটানোর জন্য। এগুলো কিন্তু পরীক্ষার সময় 13 লিখবে না, ডাইরেক্ট গুণ করে দেবে। ঠিক আছে? ডাইরেক্ট গুণ করে দিয়ে লিখে নেবে 13 12 কত হয়? 156। তো ডাইরেক্ট 156 লিখে দেবে। এগুলো কিন্তু কেউ এই 13টা হাঁটাচ্ছে আর কি। আর 0 টাকা জলের দাম, তাই 13 0 0ই হবে। আর এই এর সঙ্গে 13 গুণ করলে 13টা আউট হয়ে যাবে, মানে 100ই থাকবে। এবার ডিফারেন্স করলে যেটা অ্যান্সার, সেটা অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো, এটা ডিফারেন্স করলে দেখো 10 আর 0 ডিফারেন্স হচ্ছে 10 হবে। আর এদিকে এটা 100, আর এখানে কত আসবে? 56। রেশিও করে দেবো, তাহলে 4 25 100, আর এদিকে 4 14 56, 25:14। অপশন নম্বর ঘ হবে রাইট অ্যান্সার। ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে? তাহলে আগে দেখবো 7 দ্বারা ভাগ করলে মিলছে কোনটা। ঠিক আছে? 7 দ্বারা ভাগ করলে কোনটা মিলছে সেটা আগে দেখো। দেখো 125কে কি 7 দিয়ে ভাগ করা যায়? দেখো তো। তো এটা প্রথমেই আউট করে দেবো। 26, এটাও কেউ যাবে না 7 দিয়ে ভাগ। আগে দেখে নেবো, যেহেতু 7 দিয়ে পুরোটাই ভাগ যাচ্ছে, অপশান ডি কিন্তু যায়। আচ্ছা, বি কি যাবে? বিও যাচ্ছে। তাহলে দেখবো, তাহলে হয় 245 অ্যান্সার হবে, আর না হয় অপশান ডি 228 হবে, 280 হবে। চলো এইবার আমি অঙ্কে যাব যে কি বলেছি। তাহলে প্রথমেই দুটো অপশান এলিমিনেট হয়ে গেলে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। ভেরি গুড। এবার বলছে 5 অবশিষ্ট থাকবে। এবার আমি বললাম যদি 5 অবশিষ্ট না থাকতো, তাহলে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে 5 অবশিষ্ট না থাকলে, এবার দেখো এইটার থেকে 5 বাদ দিলে কিন্তু ইউনিট ডিজিট কত আসবে? 5 আসবে, আর এটা 0 আসবে। আর 10 দিয়ে যে সংখ্যাটা ভাগ করছে শেষে 0 আছে, মানে অবশ্যই মাস্ট বি 0 থাকতেই হবে। তাহলে অ্যান্সার করবো অপশান এইটা। বুঝতে পেরেছো?
নেক্সট, এর আগেও করিয়েছি, না বুঝতে পারলে লসাগু গসাগুর অঙ্ক করিয়েছি, ওটা দেখে আসো, ক্লিয়ার হয়ে যাবে। 13 দাগ কি বলছে, যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশ 2 পঞ্চমাংশ এত হয়, তাহলে কোনো সংখ্যা ধরে নাও এক্স একটা সংখ্যা, তার বলছে 2 আর 3 সপ্তমাংশের 3 সপ্তমাংশ এর মানে গুণ এর 2 পঞ্চমাংশ ইকুয়াল বলছে 198। ওকে, জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না, অঙ্ক যেটা বললো করলাম, ক্যালকুলেশন করব, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা ডাইরেক্টলি করতে পারি 3 2 6, এটা ডাইরেক্ট ধরে একটা 6, 3 2 6, 6 দিয়ে কাটছি, 6 দিয়ে কাটলে কত হবে, 3 6 18, 1 বাকি 3 6 18। তাহলে এবার দেখো এক্স ইকুয়াল টু কত হবে, 5 7 35, দেখো এখানে গুণ হবে 35 × 33, বা তুমি কি করতে পারো 7 গুণ 3 5 15 5, 3 5 15 116, মানে 165, মানে কত হবে 5 7 35 এর 5 কত 1150 হবে না, 55 হবে, অপশন সি। নেক্সট, যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় এত টাকা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? সিম্পলি আছে, তাহলে দেখো এক জোড়া বলেছে এত টাকা দাম, এক জোড়া যদি এত টাকা দাম হয়, তুমি এখানে করো না আগে একসঙ্গে, অসুবিধা নেই। যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে এত দাম হয়, তবে দ্রব্যটির বাজার মূল্য কত, মানে ছাড় যদি না দেওয়া হয় সেটাকে বের করে নেবো। তাহলে 37.4, পরে শূন্য দরকার নেই, এটা মানে কত 15% ছাড়ের দাম, এটা 15% মানে 85%-এর দাম, তাহলে 100% হচ্ছে বাজার মূল্য, করলেই অ্যান্সার। এবার কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো লাস্টে। এটা আসছে কত দেখো, 5 দিয়ে কাটো, 5 20 100 আসবে, এটা 17 আসবে। এটা 17 দিয়ে ভাগ করলে 17 2 34, 17 2 34 পয়েন্ট, 17 2 34, 17 2 পয়েন্ট। এবার দেখো, এইবার তুমি আর একটা কাজ করতে পারি, এবার হচ্ছে তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য, এটা আসলো দুটো দ্রব্যের কিন্তু, তাহলে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত, 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে যদি ভাগ করে এখানে কত আসবে 10 আসবে, ব্যাস এখানেই করে দেবো এই জন্য। তাহলে 10 গুণ 2 মানে জাস্ট 22 টাকা হয়ে যাবে, 10 গুণ হয়ে গেল 22 টাকা, অপশন নাম্বার। হ্যাঁ কি বললে, ওই পয়েন্টে আছে তো, ওই 10টা নিচে দিয়ে 10 10 কাটা দেওয়া যায়, এই একই তো বিষয়, 10 গুণ করা মানে তো পয়েন্টটা পরে উঠে গিয়ে এখানে হবে। আচ্ছা ও বলতে চাইছে তাহলে এটা করলে আমাদের সুবিধা হয়, করবো ভাই, নিচে 10 দিয়ে যাও, 10 10 কেটে গেল। কিন্তু এটা তো একদিন বুঝে নিতে হবে, এতদিন ছোট বাচ্চা তো না আমরা। আচ্ছা ঘনকের আয়তন এত, ঘনকের আয়তন মানে কি, ঘনকের আয়তনের সূত্র কি বলছে, a কিউব বলছে, তাহলে এখান থেকে হলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমতলের ক্ষেত্রফল চাইলে আমার কি 6a² মানে 6 × বাহু স্কোয়ার, তাহলে আমার এর ভ্যালুটা পেতে হবে, আর তার কুলু দিয়েছে কি a কিউ এর ভ্যালু দিয়েছে, a কিউ বলছে 512, তো বোঝাই যাচ্ছে 512 কার কিউব, 8 এর কিউব, তাহলে এর ভ্যালু 8। তাহলে এখানে বলছে আমরা সূত্র জানি কি, সমগ্রতলের ঘনকের সূত্রফল বলছে 6 × a², স্কোয়ার মানে কত, এর ভ্যালু 64, তাহলে গুণ করলে 4 6 24, 4 6 24 এর 4 রইলো, হাতে রইলো আমার 2, 6 6 36 আর 2 384। অপশন ইউনিটি দেখলেই বোঝা যাচ্ছে, 8 এর সঙ্গে 6 এর সঙ্গে 64 গুণ করলে তার 64 হবে না, ইউনিটি 4 একটা মাত্র অপশন, অপশন ঘ সরি গ বা সি। 16 দাগ কি বলছে, 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি ও সহজে, এই 2 বছরেরটাই তোমাদের পরীক্ষায় আসবে, আর সেটা একটা সূত্র আছে, কি সূত্র, আর 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এই সূত্রটা, d = p × 100/, না সরি r/100, r/100 × r/100, এটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর পরীক্ষায় 2 বছরই আসবে, ঠিক আছে। দাদা 3 বছরেরটাও হয় দাদা, আর অন্য রকম ভাবে ও দরকার নেই, অনেক টাফ হয়ে দাঁড়াবে, অত দরকার নেই, 2 বছর পর্যন্ত পরীক্ষা আসে, 3 বছর আসলে সেরকম হবে দেখাচ্ছে, আর সেটাও করা যায়। তো এখানে কি বলছে 20 টাকা পার্থক্য, ডিফারেন্স বলছে 20 টাকা, ভেরি গুড। প্রিন্সিপাল কত ওটাই আমাকে বের করতে হবে, পি এর ভ্যালু জানি নাই, এবার বলছে আর এর ভ্যালু 8 × 8, আর নিচেই আছে সূত্রে 2 0 100। এবার দেখ এখান থেকে কাটাকুটি করবো, অঙ্ক ক্লিয়ার হয়ে যায়গা। তাহলে এখান থেকে আমরা কাটলে দেখতে পাচ্ছি এখানে 8 2 16 আসছে, সরি 8 2 16 বলছি, 4 2 8 আসছে, এখানে 25 আসছে, এটাও সেম করবো, করলে 25 আসছে, আর এখানে 2 2 4, 4 দিয়ে একে কেটে দেবো, উপর উপরে কাটাকুটি যায়, তাহলে 4 5 20, তাহলে 25 25 625 × 25 কত হয়, 31, অপশন ডি। এই আসলো। এইবার এটা যদি আমরা আর একটা প্রসেসে করতে পারি, কি প্রসেস, টেবিলে
টেবিল ফরম্যাটে করতে পারি। আচ্ছা 8% মানে 100 টাকায় 8 টাকা, 100 টাকায় 8 টাকা, ঠিক আছে। এবার এটাকে করবো এবার, ঠিক আছে। এবার 100 টাকায় 8 টাকা, তাহলে প্রথম বছরে 8 টাকা সরল সুদ, পরের বছরেও সরল সুদ 8 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ কি হয়, দ্বিতীয় বছরে যে কি 18 8 টাকা, তাহলে 18 8 টাকা মানে কি 8 64, মানে 6.4 না 0.64, দেখো তাহলে এই 8 টাকারও 8%, দেখো এই 8-এরও 8%, 8% মানে 8 ব্যাগ, 8 64, 100 মানে 2 টাকা 10, ব্যাস। আসলে সুদের পার্থক্য এইটুকু, এটা মুখোমুখিও করা যায়, তাহলে এই হচ্ছে পার্থক্য। 0.64টাই হচ্ছে পার্থক্য, তাহলে 0.64 মানে হচ্ছে 20 টাকা। তাহলে 100 মানে কত? পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলাম, উপরে আর একটা 100 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ইজিলি কাটতে পারি, দেখো এখানে 4 16 64, 4 5 20, আবার 4 4 16, 4 25 100, আবার 4 দিয়ে কাটলে 4 25 100, সেই বুঝতে পেরেছো? টেবিল ফরম্যাটও দেখিয়ে দিয়েছি, সূত্র মনে না থাকলে টেবিল ফরম্যাটেও করা যাবে। কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি হয়, তার মানে কি বলতো? তাহলে আমি যদি ধরে নিই, আচ্ছা বলছে কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি হয়, তাহলে আমি যদি ধরে নিই 144টির বাক্সর দাম 140 টাকায় বিক্রি করেছে, 144 টাকায় বিক্রি করেছে, তাহলে 144 টাকায় যদি বিক্রি করে তাহলে 6টি বাক্স ক্ষতি হলো, তাহলে কিনেছিল কটা? 150 টাকা। তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে একটা বাক্সের দাম 1 টাকা করে, তাহলে 44টি বাক্সের দাম 144 টাকা, আর সেই 144 টাকায় বিক্রি করে বাপুর নাকি 6 টাকা ক্ষতি হয়েছে, 6টি বাক্স মানে 6 টাকা ধরে নিচ্ছি, একটির দাম 1 টাকা ধরলে, তাহলে 150 টাকায় কিনে ও এটাই বিক্রি করছে। তাহলে বলছে তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত তোমাকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যদি মোট বিক্রয় মূল্য এত টাকা হয়, তাহলে মোট বিক্রয় মূল্য এত টাকা হয়, এই সোজাই ছিল তো, 150 দিয়ে ভাগ করলে হয়ে যাবে দাদা, ওটা 50 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, সোজাই ছিল গো। যাই, তাহলে ভাগ করলে কত আসছে? 48। তাহলে ওটাই অ্যান্সার, বুঝতে পেরেছো? তাহলে যদি বিক্রয় মূল্য এত টাকা হয় তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? একটা বাক্সের বিক্রয়, দেখো এটা কিন্তু বিক্রি, প্রথমে বিক্রি করেছিল, তাহলে একটি বাক্সের বিক্রি কত হচ্ছে? 144টা বিক্রি করেছে বলবে, মানে তাহলে তো একটুখানি ক্লিয়ার করিচ্ছি, এখানে একটুখানি একটা মিস্টেক আছে, ঠিক আছে? কোথায় মিস্টেক? এটা ক্রয় মূল্য হবে, হ্যাঁ দেখো, কারণ এটা মোট বিক্রয় মূল্য 7200 টাকা যদি হয় তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য 144 দিয়ে ভাগ করলে আনসার চলে আসবে, তাই না? আর ওটা কি চাইবে? ওটা কি চাইবে? এখানে মোট বিক্রয় মূল্য এত, মানে কি 144টা বাক্স যদি বিক্রি করেছিল 144টা দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে কত আসছে? ভাগ করলে 50 হচ্ছে, তাই না? কত আসছে? 44 দিয়ে ভাগ করলে 50 আসছে, ওটাই অ্যান্সার হবে। এখানে যেটা বলেছে সেটাই, কিন্তু এটা তো চাইবে না, চাইবে ক্রয় মূল্যটা, চাইবে কি? এখানে পরীক্ষায় এটা বিক্রয় মূল্য চেয়েছে মানে 50ই অ্যান্সার করবা, ঠিক আছে। কিন্তু যদি এখানে বলতো ক্রয় মূল্য, এটা অ্যাকচুয়ালি পরীক্ষায় ক্রয় মূল্যই চাই, তাহলে কত ভাগ করতাম দেখিয়ে দিলাম। আমরা বলছি যেটা সেটা করবে, তাহলে 150 মানে কত করলে পেয়ে যাব? তাহলে আমরা 144 মানে এটা করলে চলে আসবে, তাহলে ভাগ করে দাও। মোট বিক্রয় মূল্য বলছে এইটা, যেটা আচ্ছা 144 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 144 দিয়ে ভাগ করতে হবে বিক্রয় মূল্য, আর যদি ক্রয় মূল্য চাই তখন কত দিয়ে ভাগ করবো? 150 দিয়ে, তখন আসবে 48, ঠিক আছে। এটা ক্রয় মূল্য চেয়েছে, বুঝে নিও। আচ্ছা, এক ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যের সমান 320টি আম বিক্রি করেন, এই 400টি আমের ক্রয় মূল্যের সমান 320টি আমের বিক্রি, তাহলে দেখো একটা বলছে সিটি, একটা বলছে এসপি। আচ্ছা, টি এর পরিমাণের উল্টো হয় টাকা, আমরা শিখেছি। তাহলে 400টি আমের ক্রয় মূল্যের সমান, সেটা এখানে চলে আসবে এবার, আর 320 আমের বিক্রয় মূল্য, তাহলে টাকায় পরিণত করলাম। প্রথমেই কিন্তু আমার টাকা, এটা টির থেকে কি আসলো? টি এর পরিমাণের উল্টো হয় টাকা, আউট করে দেবো। এখানে আসবে 4 8 32, আচ্ছা 4 8 32, 5 8 40, 4:5 অনুপাতে বিক্রি, তাই লাভ হচ্ছে, তাই 4-এ 1 টাকা, 4-এ 1 টাকা মানে কত? 1/4, 1/4 মানে 25%। এই বোকামি করে এই 100 বাড়াবে, এটা করলে টাইম নষ্ট, বারে বারে বলি ফ্র্যাকশন শেখো। নেক্সট, উনি দেখ 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা, টাকার পরিমাণ আর কাজের পরিমাণটা
কী করতে হয়, নিচেই লিখতে হয়। তাহলে আর সব গুণাকারে লিখবে। 25 ইন্টু 4 দিন, আয় হয়েছে টাকার পরিমাণ 810 টাকা। পরে বলছে 12 জন লোক, ওকে, পরের শর্ত পরে সমান সমান দিয়ে লিখবে। 12 জন লোক 15 দিনে কত টাকা, টাকার পরিমাণ মানে নিচেই লিখবে, ধরে নাও এক্স টাকা। টাকা আর কাজের পরিমাণ নিচেই লিখবে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু করার দরকার নেই, অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এটাকে আমরা কাটবো, 3 এ 4 12 হবে, ওকে। এখানে দেখো 3 5 15 হলো, এটাকে যদি কাটি কত হবে, 5 5 25 হবে। তাহলে 5 দিয়ে কেটে দিলাম, সমান সমানের ওপরে ওপরে কাটাকুটি যায়। আচ্ছা, এটা ভুল লিখেছে, এটা 3 হবে, কারণ 3 এ 4 12 হয়, 3 হবে এটা, ঠিক আছে, এটা কিন্তু 3 হবে। তাহলে এখানে 5 যদি কাটি কত হবে, 162 হবে, ঠিক আছে। তাহলে এইবার আসলো কি, এক্স ইকুয়াল টু 162 ইন্টু 3 3 9। এই যে 3 3 9 আবার পাঠাবে না, টাইম নষ্ট, এটা সমান 9, তুমি তো বুঝতে পারছো 3 3 9। তাহলে এখানে 9 2 18 করে দেবে, একটা মাত্র অপশন ইউনিট 18, 1458। সব দিকে তোমাকে মাথা খেয়াল রাখতে হবে যে কোথায় কি আছে, তবেই তুমি টাইমটাকে ম্যানেজ করতে পারবে, কম সময়ের ভিতরে অঙ্ক নামিয়ে দিতে পারবে। কত টাকার এই জন্য কিন্তু প্র্যাকটিস দরকার, প্রচুর টাইম পাচ্ছ, 3 4 মাস 6 মাস সময় টাইম পাচ্ছ, টাইমটা নষ্ট করবে না। কত টাকা 4 বছরে 7% হারে সরল সুদ এত টাকা, তোমরা এটা PTR/100 করবে আর একজন অঙ্ক করে বেরিয়ে যাবে। আমরা কি করি, 4 বছরে 7% মানে 28% টাকা, 28% মানেই হচ্ছে 70 টাকা। 100 মানে কত, এইটুকু করবো আমরা, ঠিক আছে। আমরা এটা করবো 5 14 70, আর এটা হচ্ছে 14 28, 2 দিয়ে কাটলে 50, তাহলে 5 5 25, 250 অ্যান্সার, অপশন নাম্বার এইটা। আমরা এটা করবো, তুমি যা করো করো। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার ও তার ভূমি ও উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে ওই ত্রিভুজের উচ্চতা কত, তাহলে 3:4 আগের দিনই তো করলাম একই অঙ্ক। তাহলে একটা হচ্ছে 3x, আরটা হচ্ছে 4x। এবার ক্ষেত্রফলের সূত্র কি বলছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ব্যাস। তাহলে ভূমি বলছে 3x, উচ্চতা বলছে 4x, এটা সমান সমান কত বলছে, 1176। 2 দিয়ে এটা কেটে দেবো, 2 দিয়ে 4 হয়ে গেল। এবার দেখো এই যে এই 2 আর 3, 3 দুগুণী 6 হয়, ডাইরেক্ট 6 দিয়ে করবো। এইগুলোই হচ্ছে সিস্টেম, এইগুলো হচ্ছে বুদ্ধি। একটা 2 দিয়ে কাটলে, একটা 3 দিয়ে কাটলে, তাহলে এখানে 6 দিয়ে যেটাকে কেটে দিই, কত আসবে, দেখো 6 রইল বাকি 5, মানে 57, 57 ভিতরে কবার যাবে, 6 54, রইল বাকি 3, মানে 36, 6 6 36। এবার দেখো এখানে আবার গুণ করে তুমি লিখবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 196, না, ডাইরেক্ট বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার মানে যদি 196 হয়, তাহলে এটা স্কোয়ারে আসছে, তাহলে স্কোয়ার যদি আসে তাহলে এটা রুট হয়ে যাবে, মানে 14 স্কোয়ার। এইটা হচ্ছে সিস্টেম, জানো তো। তাহলে ওই ত্রিভুজে উচ্চতা চেয়েছে, উচ্চতা মানে 4x, 4 মানে 4 14 কত, তোমাকে টাইমটাকে ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট, অপশন ডিতে আছে অ্যান্সার। বাই দেখ দাও কি বলছে, একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে কি পরিবর্তন হবে। তো এখানেও 20% বাড়ছে, এখানে 20% কমছে। দেখো ডিজিট মানে সংখ্যা দুটো সমান, আর যখন সংখ্যা সমান হবে আর একটা বাড়বে একটা কমবে, যদি এত পার্সেন্ট একই পার্সেন্ট হিসেবে কমে যদি বলে, তখন কি করবে, সেই দুটোকে গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দেবো। আর অলওয়েজ মানে মাথায় রাখবে কমবে বা হ্রাস পাবে। তাহলে 4%, আরে বাবা 4% কমবে, অ্যান্সার অপশান বি হবে। নেক্সট, 23 দাগ কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ঠিক আছে। বর্গক্ষেত্রে বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। তোমরা এক এক রকমভাবে করো, সেটাও করিয়ে দিই। দেখো কি বলছে, একটা বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য কত, কত আছে, 4, ঠিক আছে। বর্গক্ষেত্রে বাইরের চারিদিকে 1 করে বেড়েছে, 1 করে বেড়েছে, তার মানে কত করে হয়েছে, এ পাশে 1 বেড়েছে, এ পাশে 1 বেড়েছে, টোটাল কত হলো, 6 করে হয়ে গেল বর্গক্ষেত্রে পরেরটা যখন বাড়লো। তাহলে 4 সেন্টিমিটার করে যদি পরে দেখো 6 করে যদি হয়, 6 6 36, আর দিকে 4 করে যদি হয়, 4 4 16, ডিফারেন্স কত, 20। অপশন নাম্বার, আরে বাবা কি বোঝে না যে ফোন করছে কেটে দিচ্ছে। আর একটা অঙ্ক আছে, নেক্সট দেখো, এই অঙ্কটা কিন্তু আর একটা উপায়ও করা যায়, জানো তো, মুখস্থ করে না, মুখস্থ বিদ্যা আমি শিখি না। 4 আছে থাকলো, এবারে দেখো এই পাশে 1 বেড়েছে, আমি এইটুকু ধরবো, তো এইটুকু কত হলো, 5, কত হলো 5, আর এখানে তাহলে কত আছে, আর এটা 1, তাহলে 5 অক্ষে কত হবে,
এটা প্রস্থ, আমি এখানে আমরা আয়তক্ষেত্র ফরম্যাট করে দিতে পারি। এটুকু তো এক, এটুকু তো এক বেদ, আর লং কত বেড়ে গেল, এদিকে 5 হলো, তাহলে 5 হলো, তাহলে 5 এরকম যে 5 আছে, এটা তো এক পাশের, কিন্তু এটা টোটাল কটা পাশ আছে এরকম? চারটে, তাহলে 4 গুণ করে দেবো, তাহলে 4 5 কত? 4 বাজে। বুঝতে পেরেছো? নেক্সট, বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? সিম্পলি আমরা টেবিল ফরম্যাট করে দিই, ঠিক আছে? তাহলে বার্ষিক 6% সরল সুদ 2 বছরে এত টাকা, তাহলে 1 বছর দেখো 2 বছরে যদি এত টাকা হয়, তাহলে এক বছরে কত করে হয়েছে? 150 টাকা করে হয়েছে। সরল সুদ 150 টাকা করে হয়েছে, সরল সুদ বলে যেহেতু। আচ্ছা, এবার বলছে একই সুদ ও সময়ে ওই টাকার জটিল সুদ, সিম্পল। তো প্রথম বছরে তো সুদের সুদ হয় না, দ্বিতীয় বছর থেকে শুরু হয়, তাই 150 6% করলেই অ্যান্সার চলে আসবে। তাই 150 6% যদি করি কত হবে? 2 আসছে এখানে, এদিকে আসে 3, ওইখানে যদি কাটে 3, মানে 9 টাকা। তাই 9 টাকা, তাই 150 আর 150 300 আর এক্সট্রা 9 টাকা পেয়ে সুদের সুদ টোটাল হবে 309 টাকা হবে চক্রবৃদ্ধি সুদ। ব্যাস এইটুকু, টেবিল ফরম্যাট করবো, টাইম নষ্ট কম। নেক্সট লাস্ট অঙ্ক। আচ্ছা, কি বলছে? এ বছরের শুরুতে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, করার কয়েক মাস পরে এই তো কালকেই করলাম একই টাইপ, ওই ব্যবসায় যোগ দেয় বছরের শেষে। এইবার কালকে যেগুলো করলাম আজকে সেই অঙ্কগুলো তুমি পারলে না, তার মানে হচ্ছে তুমি প্র্যাকটিস করছো না। তাহলে কি হচ্ছে দেখো, এ কি করছে 18,000 টাকা। এবার আমি বলি কি, অঙ্কে অলওয়েজ যখন শূন্য থাকবে, শূন্যগুলো এরও 3টে শূন্য এরও 3টে আউট করে দাও, টাইমটা কম লাগবে। তাহলে 18 এ ক মাস কাটিয়েছে? সারা মাসই কাটিয়েছে, তাহলে 12 মাসে। তাহলে এখানে কত মাস কাটিয়েছে? ধরে নাও এক্স মাসের জন্য কাটিয়েছে। তাহলে এইটা সমান সমান বলছে ওই ব্যবসায় যোগ দেয় বছরে সে দুজনের সমান লভ্যাংশ পায়। সমান লভ্যাংশ মানে কি? 1:1, মানে 1/1। তাহলে 12 2 24, 2 দিয়ে কাটলে কত? 9 দিয়ে 18। তাহলে বি কি করেছিল? 9 মাসের জন্য খাটিয়েছিল, কিন্তু অ্যান্সার চেস কত মাস পরে? তাহলে 12 মাসের মধ্যে 9 মাস খাটিয়েছে, তাহলে 3 মাস পরে এসেছিল। এইটা কিন্তু খেয়াল রাখবে, 3 মাস পরে। 9 মাস অপশানে থাকবে, কিন্তু অ্যান্সার করলেই ভুল। দেখো এখানে দিয়েছে 9 করলেই অ্যান্সার ভুল, এখানে বলছে কত মাস পরে, এটা অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের অঙ্কগুলো, আশা করি বুঝতে পারছো। এই টাইপগুলোই আসবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, কিন্তু তোমাকে 1 ঘন্টার টাইমের ভিতরে কোশ্চেনের অ্যান্সারগুলো নামাতে হবে, আর এটাই হয়ে যায় ভাইটাল। ঠিক আছে, উইদিন 1 আওয়ারের ভিতরে তোমাকে নামাতে হবে। তার মধ্যে দেখো উইদিন 1 আওয়ারের মধ্যে তোমার কী কী কাজ? তোমাকে গোল্লা করতে হবে। এই গোল্লা করতেও অনেকে 15-20 মিনিট লাগিয়ে দেয়, লাগায় কি না? গোল্লা করতেও টাইমটা কিন্তু লাগে। তার মানে তোমার পরীক্ষাটা হিসাব মতো ধরা উচিত 50 বা 45 মিনিট। 50 বা 45 মিনিট। যারা বাড়িতে বসে ওএমআরএ দিচ্ছ তারা বুঝতে পারছো কতটা টাইম যায়। ওই জন্যই বলছি বারে বারে ওএমআরএ এক্সাম দাও, ওএমআরএ এক্সাম দাও। আমি যে প্যাটার্নটা ফলো করতে বলি, কি প্যাটার্ন? প্রথমে সবাই কি করবে? জিকেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। জিকেটা সবাই চেষ্টা করবে প্রথমে জিকেটা অ্যান্সার করতে। জিকেটা টাইম লাগে না, কিন্তু জিকে হুটপাট করে দেখে বেরিয়ে যাবে, একদম টাইম নেবে না। প্রথমবার পড়লে হচ্ছে না, ব্যাস 5 স্টার মার্ক দিয়ে বেরিয়ে চলে যাও, পরে দেখা যাবে, পরে দেখা যাবে। কিন্তু দেখবে যে এরকম একটা কোশ্চেন আছে যে কি, যে ইম্ফল কোন রাজ্যের রাজধানী? দেখলে অপশন হয় মণিপুর, এটা পারছি, চলে গেলাম। তারপর দেখলাম রয়েছে কি, যে জারো উপাধি কোথায় দেখা যায়? আমি পড়লাম, অপশন দেখলাম, পাচ্ছি না, তাহলে আমি এটা স্টার মার্ক দিয়ে পরে পারলেও পারতাম, স্টার মার্ক দিয়ে রেখে বেরিয়ে চলে গেলাম। এই স্পিডে করতে হবে। করার পরে কি করবে? সঙ্গে সঙ্গে জিকেগুলো হুটপাট করে তুমি ওএমআরএ গোল করে নিলে, টাইমটা কম লাগবে, আর জিকেটা অনেক সময় ছুটে যায় লাস্টে। তারপরে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। আর আমি বলবো অলওয়েজ রিজনিং লাস্টে করার চেষ্টা করবে। আর যেগুলো ক্যালকুলেটিভ রিজনিং প্রথমে করবেই না, একদম টাইম নষ্ট করে দেবে, কিন্তু পরে করবে। কোনগুলো ক্যালকুলেটিভ এবার তুমি বুঝতে পারছো কোনগুলো ক্যালকুলেটিভ হয়, সেগুলো স্টার মার্ক দিয়ে রেখে যাও না, বড় স্টার মার্ক দেখে যাও, খাতা ছিঁড়ে ফেলে দাও, কোনো ব্যাপার না, তোমার নাম্বার নেই কথা। যেগুলো ক্যালকুলেটিভ একদম লাস্টে করবে। আবার বলছি ভাই, টাইম নষ্ট করবে না। একবার রিজনিং প্র্যাকটিস করছে, দেখো একবার করতে গেছো হলো না, ব্যাস ওখানে রেখে দাও, স্টপ করে রেখে স্টার মার্ক দিয়ে বেরিয়ে চলে যাও, পরে দেখা যাবে। টাইম নষ্ট করবে না। অনেকে দেখি পরীক্ষার সময় অপশনের টিকও দেয় না, সেটা তার ব্যাপার, পরপর করতে করতে অনেকে যায়, এক একজন এক এক স্ট্র্যাটেজি। আমি বললাম যেটা, এটা তো আমার ছিল, ঠিক আছে, আর এটাতে অনেক প্লাস পয়েন্ট। দাদা বলো।